অর্থের লোভে নিজের স্ত্রীকেই তুলে দেয় জিনের হাতে। জিনের ছলনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের গল্পটি না দেখলে আপনি ভাবতেও পারবেন না। বালা নামের এক ব্যবসায়ী, যার সুন্দরী বউয়ের উপর নজর পড়ে এক ভয়ঙ্কর জিনের। তাই তো জিন শুরু করে দেয় বিভিন্ন ছলনা, আর এই ছলনা এবং লোভের বশীভূত হয়ে বালা তার স্ত্রীকে তুলে দেয় ওই জিনের হাতে। আর এরপর কি কি হয় তা জানবো আজকের গল্পে, যার নাম তান্তিরাম চ্যাপ্টার 1। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র অজয় আমাদেরকে বলে সে হায়দ্রাবাদে একটা কোম্পানিতে জব করে। অজয় অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছে, তাই আজ তারা বন্ধুরা মিলে রাতে পার্টি করবে। কিন্তু তারা পার্টি কোথায় করবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তারপর তারা সবাই মিলে ঠিক করে তারা অনেক দূরে একটা জায়গায় পার্টি করবে। তো সেই অনুযায়ী তারা একা একা সেই জায়গায় চলে যায়। সেখানে অজয়ের এক বন্ধু অজয়কে বলে, অজয় এখন খুব বোরিং লাগছে, তুই আমাদের একটা গল্প শোনাতে পারিস? অজয় বলে, কি গল্প বলবো? তার ফ্রেন্ড বলে, ভূতের গল্প বল, এই পরিবেশে বেশ ভালো লাগবে শুনতে, বেশ একটা গা ছমছমে পরিবেশ এখানে, তাই তুই প্লিজ একটা ভূতের গল্পই বল। তখন অজয়ের আর একটা বন্ধু বলে, এই তোরা হঠাৎ কেন ভূতের গল্প শুনতে চাচ্ছিস? এখন আমরা শান্তিতে ড্রিঙ্ক করছি, এখন এসব শোনার কোনো দরকার নেই। তখন আর একটা বন্ধু বলে, আরে আমাদের আশেপাশে তাকিয়ে দেখ, এখানে কতটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আর তাই এই পরিস্থিতি এখন একটা ভূতের গল্পই ডিমান্ড করছে। তো এরপর অজয় রাজি হয় আর বলে, ঠিক আছে আমি বলছি, এটা একটা ভূতের গল্প, কিন্তু এই গল্পটা সত্য ঘটনার উপর নির্মিত। আমি তোমাদেরকে আমার গ্রামের একটা সত্য ঘটনার কথা বলবো। এরপর সে বলে, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ জিন সম্পর্কে জানো? তখন তার বন্ধু বলে, জিন? আমি জানি, জিন হচ্ছে যা আমরা কেবল ড্রিঙ্ক করলাম সেটা। এই কথা শুনে বাকি বন্ধুরা বলে, আই তুই চুপ করতো, আসলে ড্রিঙ্ক করে ওই বন্ধুর মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। তারপর আরো একজন বলে, তুই কি আলাদিন মুভির জিনের কথা বলছিস? অজয় বলে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু এটা এতটাও বন্ধুত্বপূর্ণ না যতটা মুভিতে দেখানো হয়েছে। তো স্পষ্টভাবে বোঝার জন্য প্রথমে এই সম্পর্কে জেনে নেওয়া যাক, আর তারপর আসল গল্পে যাব। এরপর অজয় বলে, এই মহাবিশ্বে জিনরা মনস্তাত্ত্বিক প্রাণী, অর্থাৎ তারা মানুষের মনের উপরই বেশিরভাগ সময় কন্ট্রোল করে। গড যেমন মানুষকে সৃষ্টি করেছেন তেমনি জিনকেও সৃষ্টি করেছেন। তারা বাস করে প্যারালাল দুনিয়ায়। তারা আমাদেরকে দেখতে পারে, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পারে না। জিনের কিছু আশ্চর্য ক্ষমতা আছে, তারা একজন মানুষের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। যদি প্রয়োজন হয় তাহলে তারা ছদ্মবেশও ধারণ করতে পারে, মানুষ বা যে কোনো পশুর আকারও নিতে পারে। আর এই জিন কিন্তু আগুনের তৈরি, তারা অনেক শক্তিরও অধিকারী, কিন্তু গড তাদের উপর কঠোর নিয়ম আরোপ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, জিন কখনোই কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, আর যদি তারা করে তবে গড তাকে কখনোই ক্ষমা করবেন না। তাই বেশিরভাগ সময় জিন সব সময় এই নিয়ম মেনে চলে, কিন্তু কিছু জিন আছে যারা এই নিয়মেরও বাইরে যাওয়ার চেষ্টা করে, আর সেটা সব সময়ই করে। জিনদের যখন এই সব করার ইচ্ছা হয় তখন তারা প্রথমে মানুষের একাকিত্বকে লক্ষ্য করে। যখন মানুষ একাকী বোধ করে তারা তখন মানুষের সাথে যোগাযোগ করে। যদি মানুষ তাদের সাড়া না দেয় তাহলে তো তারা বেঁচেই গেল, কিন্তু যদি কেউ তাদের সাড়া দিয়ে দেয় তার মানে মানুষেরা জিনের ফাঁদে আটকা পড়েছে। তারপর অজয় বলে, তো এখন আমরা একটি ভয়ঙ্কর জিনের গল্পের সাক্ষী হতে যাচ্ছি। এরপর গল্প চলে যায় অজয়ের গ্রামে। অজয় বলে, তখন আমাদের গ্রামে একটা ফায়ারওয়ার্কস ক্র্যাকার্সের ফ্যাক্টরি ছিল, যেটার নাম আদিলক্ষ্মী। তো তারপর আমরা এখানে একজন মহিলা আর একটা বাচ্চা ছেলেকে এই আতশবাজির কারখানায় আসতে দেখি। এই কারখানার মালিকের নাম হচ্ছে আদিবান। আদিবানের কাছে তার বাড়ির কাজের মহিলা আসে এবং আদিবানের ছেলে বালাচন্দ্রন আসে। বালাচন্দ্রন তার বাবাকে একটা চিঠি দেয়। এই চিঠিটা তার বউ তার জন্য রেখে গিয়েছে। সেখানে লেখা ছিল তার বউ একজনকে ভালোবাসে আর সে তার সাথেই পালিয়ে গিয়েছে। এই সব কিছু ছেড়ে এত বড় একটা খবর পেয়ে আদিবান তো হতাশই হয়ে যায়, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পায় তার ছেলে বালাচন্দ্রন, কারণ সে এখন একদমই নিজেকে একা মনে করছিল। এরপর আদিবান তার ছেলেকে নর্মাল জীবনে আনার জন্য তার সাথেই ফ্যাক্টরিতে বিভিন্ন কাজে সাহায্য করতে বলতো। তারপর ধীরে ধীরে সময় কাটে আর বালাচন্দ্রন কাজের মাধ্যমে তার মাকে ভুলতে শুরু করে, আর আদিবান তার বউকে ভোলার জন্য এক অন্য পথ বের করে। আগেকার দিনে আদিবানের গ্রামে একটা কঠিন নিয়ম ছিল, সেটা হচ্ছে বউ জীবিত থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করা এক ধরনের ক্রাইম বলেই গণ্য করা
হতো, আর যদি কেউ তা করে তাহলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো। যেই বছরে তার স্ত্রী পালিয়ে যায় সেই বছরই আদিবান গ্রামের বাইরে একটি নতুন বাড়ি তৈরি করে, আর সে সেই বাড়িতেই থাকতে শুরু করে, আর তার সাথে ছিল তার একজন মিস্ট্রেস। এইভাবেই আদিবান ভুলে যায় তার স্ত্রীকে, এবং দিন যায়, মাস যায়, আর বছর গিয়ে চলে আসে 1989 সালের দৃশ্য। সেখানে আমরা বালাচন্দ্রনকে তার বাবার ফ্যাক্টরিতে কাজ করতে দেখি। ওই সময় তার কাছে একজন মেয়ে আসে আর বলে, ভাইয়া আমার বিয়ে খুব শীঘ্রই হবে, তাই এই নাও মিষ্টি। তখন বালাচন্দ্রন কাশী নামের একজন কর্মচারীকে ডাকে আর বলে, আজ তোর জন্মদিন তাই না? কাশী বলে, হ্যাঁ ভাইয়া। তারপর বালাচন্দ্রন কাশীকে কিছু টাকা দেয় আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। কিন্তু এই মেয়েটার বিয়ের মিষ্টি সে ছুঁয়েও দেখে না। এতে ওই মেয়েটি খুব কষ্ট পায়, কিন্তু তার কিছুই বলার থাকে না। হয়তো তার কিছু একটা সমস্যা আছে, এটা আমরা সামনেই জানতে পারবো। আসলে বালাচন্দ্রন তার মায়ের কথা এখনো ভুলতে পারেনি। তার মা যে তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ছোটবেলায়, সেটা তার এখনো মনে গেঁথে আছে। তাই সে তার মাকে ঘৃণা করে, আর সেই সাথে সে সব মহিলাদেরকেও ঘৃণা করে, আর কাউকেই বিশ্বাস করতে পারে না। আর ঠিক এই কারণেই ওই মেয়ের দেওয়া মিষ্টি সে খায়নি। কিন্তু তাও তার বাবা আদিবান জোর করে একটা সুন্দরী মেয়ের সাথে বালাচন্দ্রনের বিয়ে করিয়ে দেয়। সেই মেয়েটা এতই সুন্দর যে গ্রামের মানুষ তাকে দেখে চমকে যায়। গ্রামের সব মহিলারা তার সৌন্দর্যের কারণে হিংসা করত, এতটাই সুন্দর ছিল সে। আর তার নাম হচ্ছে আলাগিনী। বিয়ের রাতে দেখা যায় আলাগিনী খাটে বসে অপেক্ষা করছে বালাচন্দ্রন কখন আসবে। এরপর বালাচন্দ্রন আসে আর আলাগিনীকে বলে, আলাগিনী আমি এই বিয়ে একদমই পছন্দ করে করিনি, বা নিজের ইচ্ছায়ও করিনি, কারণ আমি বিয়েই পছন্দ করি না। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন, তাই আমি জানি না আমি তোমাকে গ্রহণ করতে পারবো কিনা, আমাকে তুমি ক্ষমা করো। এই কথা বলে বালাচন্দ্রন একটি বালিশ নিয়ে বাইরে চলে যায়। আর এই দিকে বেচারি নতুন বিয়ে করেই এত বড় কষ্ট পায়। সে তো অন্যান্য মেয়েদের মতোই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, কিন্তু তার সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল বালাচন্দ্রন। তো এইভাবেই তাদের আজকের রাতটা কেটে যায়। সকালে উঠে আলাগিনী গোসল করে সুন্দর করে সেজে গুজে বালাচন্দ্রনের কাছে আসে আর তাকে ডাক দেয়। সে অনেক ভালো করে বালাচন্দ্রনকে ডাকছিল, কিন্তু বালাচন্দ্রন ঘুম থেকে উঠেই তাকে কর্কশ গলায় বলে, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আলাগিনী বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, উঠবে না? কারণ ফ্যাক্টরিতে তো যেতে হবে তোমার, তাই আমি তোমাকে ডেকে দিলাম। বালাচন্দ্রন তখন আর কিছুই বলতে পারে না, তাই সে উঠে পড়ে। এরপর আলাগিনী তাকে বলে সকালে খেয়ে দিয়ে তারপরে কাজে যেতে, কিন্তু বালাচন্দ্রন বলে, না আমার খিদে নেই। এই বলে সে সেখান থেকে কাজে চলে যায় এবং আলাগিনীকে বলে দেয়, শোনো আমাকে বালা বলেই ডাকবে, অন্য কোনো নামে ডাকার দরকার নেই, বুঝেছ? আসলে আলাগিনী তাকে ভালোবেসে অন্য নামে ডেকেছিল, যেটা বালাচন্দ্রনের পছন্দই হয়নি। বালাচন্দ্রনের এই কথায় আলাগিনী খুব কষ্ট পায়, তাই বালা চলে গেলে সে সেখানে বসেই কান্না করতে থাকে। সে তো বুঝতেই পারছিল না তার দোষটা কোথায়, কেন তার স্বামী তার সাথে প্রথম রাত থেকেই এমন ব্যবহার করছে। এইদিকে দেখা যায় ফ্যাক্টরিতে দুজন মেয়ে কাজ করছিল, আর একজন আর একজনকে বলছিল, ভাইয়ার বউ অনেক সুন্দর, আর ভাইয়া তো খুবই লাকি। এরপর কাজ শেষ করে তারা দুইজন বাইরে আসছিল। তখন দেখে মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য শক্তি তাদের পিছু করছে, এবং তখন দেখা যায় সেখানে থাকা কয়েকটি বাক্সও নড়ে ওঠে। কিন্তু তারা এইসবে এত পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর সেখানে বালাচন্দ্রন আসে, আর সেই অদৃশ্য শক্তিটা তখন তার পেছনে পেছনে তার অফিসে চলে যায়। আর যেহেতু এটা একটা আতশবাজির কারখানা, তাই সেখানে বিদ্যুতের ব্যবহার খুবই কম, কারণ অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার করলে যে কোনো সময় শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। আর ফ্যাক্টরিতে এত আতশবাজি থাকায় যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য তারা খুব কম আলোই ব্যবহার করত। সেজন্যই দেখা যায় বালাচন্দ্রার রুমেও খুব বেশি আলো নেই, আর বেশ অন্ধকারও রুমটা। তো এরপর দৃশ্য চলে আসে আলাগিনীর কাছে। সে মন খারাপ করে বসেছিল। অন্যদিকে বালাও তার একাকিত্বের সাথে দিন কাটাতে থাকে। বিয়ের পর কারখানার সব দায়িত্ব বালাকে দেওয়া হয়।
আধিবান থাকতো তার মিস্ট্রেসের সাথে। বালার এই দিকে তার বউয়ের সাথে কোনোই যোগাযোগ ছিল না। অন্যদিকে বাবার সাপোর্ট ছাড়া একা একা এই কারখানার কাজ সামলাতে সামলাতে বালা আরো একা হয়ে পড়ে। বালা যখন একাকিত্বের সাথে নিজেকে মিশিয়ে যেতে থাকে, তখন একদিন বালা তার কাজের রুমে বসে কাজ করছিল আর তার হিসাব মিলাচ্ছিল। তখন এই অন্ধকার ঘর থেকে কেউ একজন ভয়ঙ্কর গলায় বলে ওঠে, ৭,৮৬০। এটা শুনে বালা বেশ অবাক হয়। তারপর সে নিজেও হিসেব মিলিয়ে দেখে, ঠিকই তো, সংখ্যাটা ৭,৮৬০ই আসছে। এটা দেখে সে একটু অবাক হয়, কিন্তু সে খুব একটা পাত্তা দেয় না আর নিজের কাজে আবারও মনোযোগ দেয়। ওই সময় সেখানে একটা বাতি জ্বলতে আর নিভতে শুরু করে, কিন্তু বালা এইবারও এই সবকে এতটা সিরিয়াসলি নেয় না। তারপর বালা যখন তার হিসাব করে, ওই সময় আবারও একটা অদৃশ্য কেউ বলে ওঠে, আমিও তো এই একই নাম্বার বলেছি বালাচন্দ্রন। এইবার বালা একটু নড়ে চড়ে বসে। সে এবার একটু ভয়ই পেয়ে যায়। তারপর বালা নিজেকেই বুঝাতে থাকে এইসব শুধুমাত্র তার কল্পনা, এইসব কিচ্ছু বাস্তব নয়, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই। এরপর বালা যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেই জিন বলে, দাঁড়াও বালাচন্দ্রন। বালা পেছনে অবাক হয়ে তাকায়। সে ভাবে কে হতে পারে। তারপর জিন বলে, তোমার মনে হচ্ছে এই সব কিছু স্বপ্ন, তাই তো? তাহলে আমি তোমাকে একটা সত্যি বলছি, যেটা অন্য কেউ জানে না। এটা জানার পর কি তুমি আমাকে বিশ্বাস করবে? সে বলতে থাকে, তাহলে শোনো। 5 বছর আগে কেউ একজন এই কারখানার টাকা চুরি করে, সেটা প্রায় 10,000 রুপির মতো। সেদিন তুমি বলেছিলে বাম্বু টাকাটা চুরি করেছে, আর এই কথা শুনে তোমার বাবা তাকেই কাজ থেকে বের করে দেয়। কিন্তু তোমার বাবা এটা জানতো না যে ওই দিন টাকাটা অন্য কেউ নয়, বরং তুমি নিজেই চুরি করেছিলে। আর এরপর তুমি সেই টাকা নিয়ে জুয়া খেলতে যাও, আর সেখানে তুমি হেরে যাও। কি বালাচন্দ্রন, এই ঘটনাটা কি তোমার মনে আছে? আমি কি ঠিক বলেছি? বালা বলে, তুমি কি করে জানলে এসব? সত্যি করে বলো, কে তুমি? জিন বলে, আমার পরিচয়টা গুরুত্বপূর্ণ নয়, তুমি আমার কাছ থেকে যে সুবিধা লাভ করবে সেটাই কেবলমাত্র গুরুত্বপূর্ণ। এই সব কথা শুনে বালা একদম দিশাহারা হয়ে যায় আর সেখান থেকে সোজা বেরিয়ে যায়। এরপর সে তার বাবার কাছে যায়। বালা আসলে খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে আর কোনো কিছু না লুকিয়ে তার বাবাকে সব কথা বলে দেয়। তাকে কারখানায় কি কি বলা হয়েছে সেই সবও বলে। তার বাবা তখন তাকে এত ডিস্টার্ব দেখে বলে, কি হয়েছে, আগে বসো। তারপর তার বাবা তাকে বলে, হয়তো কারখানার কাজের প্রেসারে তুমি চিন্তা করছো বেশি, তাই এই সব অদ্ভুত চিন্তাও তোমার ভেতরে এসেছে, আর এইটাই স্বাভাবিক। বালা বলে, না বাবা, তুমি আমার কথাটা শোনো একবার। সে ওই জিনের কথা তার বাবাকে বারবার বলতে থাকে, কিন্তু আদিবান তার আর কোনো কথাই শোনে না আর তাকে রেগে বলে, যদি তুমি কারখানার দায়িত্ব না নিতে পারো তাহলে আমাকে বলে দাও, আমি সেটা আবার পরিচালনা করে নিব, আর আমি একাই সব করতে পারবো, কিন্তু তাও আমাকে এই সব আজে বাজে কথা বলতে আসবে না। তারপর বালা আর কিছুই বলে না। সেও রেগে বাইরে এসে বসে থাকে। সে নিজেও এখন বুঝতে পারছে না এইসব তার সাথে কি হচ্ছে। এরপর রাতের বেলা বালা বাড়ি আসে, কিন্তু সে সব সময়ের মতো এইবারও আলাগিনীকে ইগনোর করে। আলাগিনী এসে তাকে বলে, তুমি অন্তত খেয়ে ঘুমাও। কিন্তু বালা বলে, না, আমি আমার রাতের খাবার খেয়ে নিয়েছি। আলাগিনী তখন আর কিছুই বলে না, সেখান থেকে চুপচাপ চলে যায়। তখন বালার একাকিত্বের সময়ে আবারও জিন বলে, যদি তুমি কারখানার দায়িত্ব পালন না করতে পারো তাহলে আমাকে বলতে পারো। এইবার বালা আরও ডিস্টার্ব ফিল করে। রাতে যখন বালা ঘুমের মধ্যে ছিল, তখন জিন বালার শরীরের উপর থেকে চাদর সরিয়ে নেয়। বালা উঠে দেখে তার চাদর তার গায়ে নেই। ওই সময় বালা একটা মেয়ের কান্নার আওয়াজও শুনতে পায়, আর এটা শোনার পর তার ভয়ে সারা শরীর শিরশির করতে থাকে। তারপর সেখানে তার চাদরটা পেয়ে সে গায়ে দিয়ে আবারও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর চাদর থেকে মুখটা সরিয়ে বালা একটা বাজে জিনের মুখ দেখে। এটা দেখে সে ভয়ে লাফিয়ে ওঠে এবং তখনই আলো জ্বলে। এরপর সেখানে তখন আলাগিনীও আসে। সে এসে বালাকে এই অবস্থায় দেখে একটু অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কি নিয়ে এত ঘাবড়ে আছো? এরপর সে পানি এনে বালাকে দেয়। বালা সেটা খেয়ে নেয়, কিন্তু তারপরও সে ভয়ে কাঁপতে থাকে।
কিন্তু তখন আবার সে তার বউকে দেখে আর হয়তো মনে করে ভাই অনেক হয়েছে এসব একা একা থাকা, এখন আর ভূতের দৌড়ানি খেয়ে লাভ নেই, তার থেকে ভালো বউয়ের সাথেই থাকি। তাই বালা শেষমেশ তার বউকে মেনে নেয় আর তারা দুজনে কাছাকাছি চলে আসে। বিয়ের পর এটাই তাদের প্রথম রাত। তারা দুজনই অনেক ভালো সময় কাটায়। এরপর বালা তার বউকে জানায়, আমি এইসব বাজে স্বপ্ন ছোটবেলা থেকেই দেখে আসছি। ছোটবেলায় যখন আমি এইসব স্বপ্ন দেখতাম তখন মাঝরাতে ভয়ে উঠে যেতাম, আর ওই সময় আমার পাশে আমি আমার মাকে পেতাম। সে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরত আর আমাকে আবার ঘুম পাড়িয়ে দিত, আর আমার সব ভয় কোথায় যেন গায়েব হয়ে যেত। একদিন যখন আমি মাঝরাতে ঘুম থেকে উঠি তখন আমার পাশে আমি আমার মাকে পাইনি। আমি এটা কখনো কাউকে বলিনি, কিন্তু ওই দিন আমি খুব বেশি ভয় পেয়েছিলাম। তারপর আমি যত বড় হতে থাকি আমার ভয়টা আমার রাগে পরিণত হয়ে যায়। আমার মা আমাকে আর আমার বাবাকে ছেড়ে যাওয়ার পর থেকেই আমি এতটা একা। আমার মায়ের উপর আমার অনেক রাগ আছে, আর সেই জন্যই আমার বাকি মেয়েদেরকেও ভালো লাগতো না। আর এটাই হচ্ছে আসল কারণ, যে কারণে আমার কাছে আমি কাউকেই কখনো আসতে দেইনি। কিন্তু এটা আমার ভুল যে আমি আমার মায়ের ভুলের কারণে তোমাকে শাস্তি দিয়েছি, তাই আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আলাগিনী তখন বালাকে বলে, সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করিনি। এরপর থেকেই শুরু হয়ে যায় বালা আর আলাগিনীর প্রেম। তারা একসাথে অনেক ভালো ভালো সময় কাটায়। বালা তো এখন এক মুহূর্তও আলাগিনীকে ছাড়া থাকতে চায় না, সে তাকে এতটাই ভালোবাসে। এরপর দেখা যায় একদিন আলাগিনীকে নিয়ে বালা চান্দ্রা নামের একজনের বাড়ি আসে। বালা এসেই চান্দ্রা বলে ডাকে, আর আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই মেয়ে যার বিয়ের মিষ্টি বালা খায়নি এবং তাকে খুব বাজেভাবে ইগনোর করেছিল। চান্দ্রা বালাকে দেখে তো খুবই অবাক হয় আর বলে, ভাইয়া আপনি এখানে? বালা বলে, আমাকে একটু পানি দাও। এই কথা শুনে চান্দ্রা তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে বালা তার কাছে কিছু চাইছে। এরপর চান্দ্রা বালাকে পানি এনে দেয়। বালা পানি খেয়ে চান্দ্রাকে শাড়ি উপহার দেয় আর বলে, আমি দুঃখিত তোমার বিয়েতে আসতে পারিনি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের। এই বলে বালা চলে আসে। আলাগিনীও বালার এই বদলে যাওয়া দেখে অনেক খুশি হয়। এরপর সেখান থেকে এসে আলাগিনী আর বালা একসাথে আরো অনেক জায়গায় ঘোরে। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে তাদের সময় কাটায়। তারা দুজন একসাথে এখন খুব খুশি ছিল। তাদের সময়টাও অনেক ভালো কাটতে থাকে। বালা চান্দ্রানের এত ভয়, এত একাকিত্ব সবকিছু শেষ হয়ে যায় আলাগিনীর ভালোবাসার সামনে। তাই বালা তার কারখানায় ফিরে আসে একদম ভয়হীন হয়ে। তার আর কোনো কিছুরই ভয় হচ্ছিল না। বালা কারখানায় আসার পর তার সাথে একজন কথা বলতে আসে। বালা বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? লোকটা বলে, তাদের ব্যবসা ইদানিং খুবই খারাপ যাচ্ছে, তাদের আতশবাজিও বিক্রি হচ্ছে না। যদি এই রকমই চলতে থাকে তাহলে সব আতশবাজি নষ্ট হয়ে যাবে এবং এই বিজনেস টেকানো মুশকিল হয়ে পড়বে। বালা এটা শুনে একটু চিন্তিত হয় আর তাকে সব লিস্ট দিতে বলে। তারপর বালা অনেক কিছু হিসাব নিকাশ করতে থাকে যেন কোনো মতে বিজনেসটার উন্নতি করা যায়। এইদিকে আমরা আলাগিনীকে দেখতে পাই। সে কারখানায় এসেছে বালার সাথে দেখা করতে, কারণ বালা বিজনেসের এত কাজের জন্য আলাগিনীকে একদমই সময় দিতে পারছিল না। তারপর আলাগিনী সেখানে বালাকে খাবার দেয়। বালা তার রান্না করা খাবার খেয়ে অনেক প্রশংসা করতে থাকে। তখনই সে লাইটটা জ্বলতে নিভতে শুরু করে। আলাগিনী একটু অবাক হয় আর ওই দিকেই তাকিয়ে থাকে, কিন্তু বালা তাকে ডাকলে আবার আলাগিনী হুঁশে ফিরে আসে। সে ওই দিকে আর পাত্তা দেয় না। এরপর জিনের নজর পড়ে আলাগিনীর উপর, তাই জিন আলাগিনীর দিকেই আসতে থাকে। ওই সময় আলাগিনীর গলায় থাকা মঙ্গলসূত্র দেখতে পায় জিন, আর সেটা দেখে সে ভয়ে উল্টো দিকে পালিয়ে যায়। খাবার শেষে আলাগিনী সবকিছু পরিষ্কার করতে গেলে বালা বলে, থাক, এইসব কাশি পরিষ্কার করবে। এরপর কাশিকে সবকিছু পরিষ্কার করতে বলে বালা বাইরে এসে হাত ধুয়ে নেয়। তারপর আলাগিনীকে গাড়িতে তুলে দেয়। আলাগিনী বলে, আমি আসছি, আর তুমি কিন্তু আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ঠিক আছে? বালা বলে, ঠিক আছে, ফিরবো। এরপর আলাগিনী চলে যায়। বালা আবারও তার কাজে এসে বসে। তখন সেই জিন তাকে ডাক দেয়, বলে, বালা চান্দ্রান। কিন্তু এইবার এই ডাকে বালা আর ভয় পায় না, উল্টো তাকে সাহস নিয়ে জিজ্ঞেস করে, কে তুমি আর কি চাও আমার কাছে? জিন বলে, আমি তোমাকে আগেই বলেছি বালা চান্দ্রান, আমি কে সেটা গুরুত্বপূর্ণ না,
কিন্তু আমার থেকে তোমার যেই ফায়দা হবে সেইটা গুরুত্বপূর্ণ। বালা বলে, আর কি সেই ফায়দা শুনি? জিন এইবার বালার দুর্বলতার সুযোগ নেয় আর বলে, তোমার বাবা তোমার উপর সন্দেহ করছেন যে তুমি আদৌ কি তার বিজনেস পরিচালনা করতে পারবে কিনা। তাই চলো তার এই সন্দেহকে বিশ্বাসে পরিণত করা যাক। বালা বলে, আর এটা কি করে সম্ভব হবে? জিন বলে, তুমি তাকে এত প্রফিট দেখাও যেই প্রফিট উনি ওনার এত বছরের অভিজ্ঞতা দিয়েও অর্জন করতে পারেনি। তুমি যদি এটা করে দেখাতে পারো তাহলে তোমার বিজনেসও অনেক ভালো হয়ে যাবে আর তোমার বাবাও তোমার উপর অনেক খুশি হবেন। বালা বলে, তুমি করবে এইসব আমার জন্য? জিন বলে, হ্যাঁ করব। বালা তখন জিজ্ঞেস করে, এইসব করে তোমার কি লাভ হবে? জিন বলে, তার বিনিময়ে তুমি আমাকে একটা সাহায্য করবে। বালা বলে, হ্যাঁ এটাই আশা করেছিলাম, কারণ পৃথিবীতে কেউ কোনো স্বার্থ ছাড়া কিছুই করে না, আর তুমি তো মানুষও নও। তাহলে বলো কি চাও, কি করব আমি তার বিনিময়ে? জিন বলে, আমি তোমার বউয়ের 1 ফোঁটা রক্ত চাই। এই কথা শুনে বালার তো মাথাই খারাপ হয়ে যায় এবং সে এখান থেকে চলে যেতে থাকে। জিন তখন তাকে বলে, দাঁড়াও বালাচন্দ্রন, আমাকে শুধু একটা উত্তর দিয়ে যাও। আমাদের আলোচনাগুলো নিয়ে একবার ভাবো, আমি কি তোমাকে ভয় দেখিয়েছি অথবা হুমকি দিয়েছি? আমি কি তোমাকে এটা বলেছি কাউকে খুন করো? আমি তো শুধুমাত্র 1 ফোঁটা রক্ত চেয়েছি, আর এই কাজ তুমি তোমার বউকে না জানিয়েও খুব সহজেই করতে পারবে। তাই এই বিষয়টি নিয়ে ভাবো, শুধুমাত্র 1 ফোঁটা রক্ত, আর তার বদলে তোমার সম্মান, টাকা পয়সা, বিজনেস সব কিছু ভালো হয়ে যাবে। এতটাই হবে যা তোমার কল্পনারও বাইরে। এই সব শুনে বালাচন্দ্রন বাড়ি আসে আর জিনের কথাগুলো নিয়ে খুব ভাবে। তারপর এত ভাবনা চিন্তা করে সে শেষ পর্যন্ত জিনের ফাঁদে পা দিয়েই দেয় এবং সিদ্ধান্ত নেয় তার বউয়ের 1 ফোঁটা রক্ত সে জিনকে দিয়েই দিবে। সেই মতো রাতে খাবার শেষে আলাগিনীকে সে ঘুমের ওষুধ দিয়ে দেয়। এরপর আলাগিনী ঘুমিয়ে গেলে তার হাত থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে সোজা চলে আসে কারখানায়। এসেই সে জিনকে উদ্দেশ্য করে বলে, আমি নিয়ে এসেছি যেমনটা তুমি বলেছিলে। তখনই সেখানের বাতি জ্বলতে নিভতে শুরু করে আর জিন হাসতে থাকে। জিন বলে, এই রক্তের ফোঁটা টেবিলে রাখো আর তোমার চোখ বন্ধ করো বালাচন্দ্রন। চোখ এই কারণে বন্ধ করতে বলে কারণ জিন চাইছিল না তাকে বালা দেখতে পাক। এরপর বালা জিনের কথা মতো রক্ত টেবিলে রাখে আর নিজের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর জিন তার কুৎসিত মুখ দিয়ে রক্তের ফোঁটাকে চেটে চলে যায়। জিন রক্ত খেয়ে অনেক খুশি হয় আর বালাচন্দ্রনকে বলে, খুব ভালো করেছো বালাচন্দ্রন, তুমি আমাকে অনেক খুশি করেছো। তাই আমি এখন আমার কথা রাখবো। তোমার বিজনেস এত বড় হবে যেটা তোমার কল্পনারও বাইরে। এখন আমি যাচ্ছি, তবে আমি ফিরবো তোমার চোখের আনন্দ দেখার জন্য। আর এটা মনে রেখো, আমি ফিরবো একমাত্র তোমার ডাকে। এরপর জিন সেখান থেকে চলে যায়। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে জিন মাত্র 1 ফোঁটা রক্ত খেয়ে কি করতে চাইছে? কেনই বা সে এই রক্ত চাইলো? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা সামনেই পাবো। তো সেই মতো সত্যি সত্যি বালাচন্দ্রনের বিজনেস অনেক বড় হয়ে যায় আর বালার আতশবাজি মানুষ ছোট থেকে বড় সব অনুষ্ঠানেই কিনে নিয়ে যেতে শুরু করে। বালার অনেক টাকার প্রফিট হয় আর সেই সাথে বালা আরো একটা নতুন কারখানা খুলতে শুরু করে। তারপর বালা তার বাবাকে মিষ্টি খাওয়ায়। তার বাবা বলেন, আমি খবর পেয়েছি, সত্যি আমার এত বছরের অভিজ্ঞতা দিয়েও এত প্রফিট আমি ইনকাম করতে পারিনি। আমি তোমার প্রতি গর্ববোধ করছি। বালা হাসে, কারণ তার তো এটাই ইচ্ছে ছিল, তার বাবার সামনে নিজেকে প্রমাণ করা। তারপর তার বাবা নতুন কারখানার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। তখন সে বলে সেখানে সবকিছু ভালোই যাচ্ছে। এরপর বালা সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে বালা আলাগিনীকে খাবার খাওয়ায় নিজের হাতে। আলাগিনী বলে, তুমি তোমার এত সুন্দর দিকটা সব সময় দেখাও না কেন? তখন বালা বলে, মানুষ যখন কারো সুন্দর দিকটা দেখতে পায় তখন তারা সব সময় তার কাছ থেকে ভালো কিছুই আশা করে, আর আমি হয়তো সব সময় তাদের আশা অনুযায়ী চলতে পারবো না, সেজন্যই সব সময় আমি আমার ভালো দিকটা প্রকাশ করি না। এরপর খাওয়া শেষে তারা দুইজন একটা মন্দিরে আসে। তারা দুজন মিলেই প্রার্থনা করে। বালা তখন আলাগিনীকে জিজ্ঞেস করে, কি চাইলে? আলাগিনী বলে, তেমন কিছু না, আমি গডকে বলেছি আমি খুব হ্যাপি। আর ওই দিন যখন তুমি তোমার মায়ের ব্যাপারে বলেছিলে আমি তোমার পেইন ফিল করতে পারিনি, কারণ আমার তো মা বাবা কেউই নেই। আমি যখন খুব ছোট তখনই তারা মারা যায়। তখন থেকেই আমার চাচা আমাকে লালন পালন করেন।
আমি সব সময় গডকে বলতাম আমি আমার জীবন থেকে মা বাবার ভালোবাসা হারিয়ে ফেলেছি, তাই আমি আমার হাজবেন্ডের থেকে সেই ভালোবাসাটাই চাই, আর গড আমার ইচ্ছা পূরণও করেছেন। বালা বলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জীবনে তোমার বাবা মায়ের ভালোবাসার খালি জায়গাটা পূরণ করার চেষ্টা করব, তোমাকে কখনোই দুঃখ পেতে দিব না। তখন আলাগিনী বলে ভেবে দেখো, কারণ তাহলে কিন্তু তোমার আমার রাগ, ভুল, কষ্ট, ভালোবাসা সবকিছুই সহ্য করতে হবে। বালা বলে সব করে নিব, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এইভাবেই দিন যায়, আর কারখানার ওপেন করার আগের সময়ে বালা চান্দ্রান সব কাজ পার্সোনালি দেখাশোনা করতে থাকে। তারপর কিছু মাস পরে সেই কারখানার কাজ শেষ হয় এবং সবকিছু একদম তৈরি হয়ে যায়। মানুষ বলে না, মানুষের ইচ্ছার শেষ নেই, আর এমনটাই ঘটে বালা চান্দ্রানের সাথে। তার এই স্বপ্ন পূরণ হলেও তার ভেতরে এখন ঢুকে যায় লোভ। হঠাৎ করেই বালা চান্দ্রান এত টাকা দেখে অনেক লোভী হয়ে যায়, আর তার এই ভয়ঙ্কর লোভ তাকে দিয়ে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ায়। বালা চান্দ্রানের পর তার 2 কারখানাতেই প্রোডাকশন বাড়ায়, আর সব কিছু এত ভালো হতে হতে বালা চান্দ্রান কখন যেন একজন ভয়ঙ্কর দৈত্যে পরিণত হয়। তার লোভ অনেক বেশি বেড়ে যায়। তখন সে জিনকে উদ্দেশ্য করে বলে আমি আজ অনেক খুশি, আমি এত সম্মান জীবনে কখনোই পাবো বলে আশা করিনি। আমি তোমাকে তার জন্য ধন্যবাদ জানাতে চাই, আমার সাথে কথা বলো প্লিজ। তখনই লাইট জ্বলতে আর নিভতে থাকে, আর বালাও হাসে। এরপর জিন বলে ঠিক যেমনটা আমি বলেছিলাম তুমি আমাকে ডাকলে আমি চলে আসব, আমি ঠিক তেমনই এসেছি। আর তোমার এত আনন্দের মধ্যে আমি তোমার চোখ মুখে জয়ের খুশি দেখতে পাচ্ছি, এটা কিসের? বালা বলে সামনে দিওয়ালি, আর আমি আমার 2 কারখানাতেই নতুন মাল এনেছি, আমি প্রোডাকশনও বাড়িয়েছি, তাই তুমি আমাকে আবারও সাহায্য করলে এইবার আমি ডাবল প্রফিট করতে পারবো। তারপর জিন বলে আমি সব করে দিব, আর তোমার এত উন্নতি হবে যে গ্রামের মানুষ তোমার সাথে মিশতে পারবে না, তাদের থেকে তুমি অনেক আলাদা হবে আর সবার উপরে থাকবে। কিন্তু তার বদলে কি চাই জানো? বালা বলে হ্যাঁ জানি, 1 ফোঁটা রক্ত আমি দিয়ে দিব। জিন বলে না, রক্ত তো আমি টেস্ট করে নিয়েছি, এইবার আমার অন্য কিছু টেস্ট করতে ইচ্ছা করছে। বালা বলে অন্য কিছু মানে? জিন বলে তোমার বউ, আমি তোমার বউকে টেস্ট করতে চাই। তাহলে এখন বুঝতে পারছেন ওই দিন কেন জিন শুধু 1 ফোঁটা রক্ত চেয়েছিল? আসলে ওই দিন প্রথমে যদি জিন বালার কাছে তার বউকে চাইতো তাহলে বালা রাজি হতো না, তার কারণ তখন বালার মধ্যে লোভ ছিল না, সে জানতই না টাকা পয়সা সম্মানের মানেটা কি। তাই ওই দিন জিন বুদ্ধি করে শুধু রক্ত চেয়েছে, যেন বালার ভেতর টাকার লোভ ঢোকানোর পর তার বউকে চাইতে পারে। আর এখন যখন বালার ভেতর লোভ চলে এসেছে তাই সে সব কিছুই করতে পারে। জিন বলে তোমাকে এই গ্রামের কেউই আটকাতে পারবে না উপরে ওঠা থেকে। বালা তখন বলে তুমি থামো, তুমি নিজে জানো তুমি আমার কাছে কি চাইছো? জিন বলে আমার ইচ্ছা তো তোমার ইচ্ছার সামনে কিছুই না। আগের বারের মতোই বালা এইবারও রাগ দেখিয়ে চলে যেতে চায়। তখনই জিন তাকে থামায় আর বলে বালা চান্দ্রান, আমি তোমাকে এত কিছু দিয়েছি জীবনে, তাই আমি কিন্তু এগুলো আবার ফিরিয়েও নিতে পারি। বালা বলে তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমিই তো তোমাকে এখানে ডেকেছি তাই না? এখন আমিই বলছি তুমি চলে যাও। জিন বলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে ডেকে আনতে পারবে, কিন্তু এটা বলিনি যে যাওয়ার কথাও বলতে পারবে। এখান থেকে যাওয়ার সিদ্ধান্তটা একমাত্র আমার। এইবার বালা পড়ে যায় বিপদে। সে বলে কিন্তু আমি তোমার এই ইচ্ছা পূরণ করতে পারবো না। এই বলে বালা চলে যায়। জিন বলে যেখানেই যাও না কেন তোমাকে আমার কাছেই ফিরতে হবে। এরপর অনেক দিন ধরেই জিন তাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু বালা তার সাথে সবসময় ঝগড়া করতে থাকে। একদিন বালা নিউজে দেখে পলিউশনের জন্য আতশবাজি ব্যান করা হয়েছে। এটা দেখে বালা একদমই ভেঙে পড়ে। তারপর বালা এই বিষয়ে আরো ভালো করে জানতে পঞ্চায়েতে আসে। তখন তাকে জানানো হয় সরকার এটাকে টেম্পোরারি ভাবে ব্যান করেছে, কিছুদিন পর সরকার এই ব্যান তুলে নিবে। এই কথা শুনে বালার মনে আশা জাগে, হয়তো তার বিজনেসটা আবারও শুরু করা যাবে। এরপর রাতে ঘুমানোর সময় বালা ভয় পেয়ে কেঁপে ওঠে। তখন তাকে আলাগিনী শান্ত করে। সকালে বালাকে তার কর্মচারী এসে বলে ভাইয়া তাড়াতাড়ি কারখানায় চলো। বালা জিজ্ঞেস করে কি হয়েছে। তার কর্মচারী বলে আপনি আগে আসুন। বালা এরপর তার কারখানায় আসে আর এসে দেখে তার কারখানার ফিনিশিং ভালো হয়নি, তাই গতকাল রাতের বৃষ্টির কারণে তার কারখানার ভেতরের সব মাল ভিজে নষ্ট হয়ে গিয়েছে।
বালা তখন জিনের কথাগুলো ভাবে আর কষ্টে মাটিতে পড়ে যায়। তার চোখের সামনে তার স্বপ্নগুলো পানিতে ভাসতে দেখে সে। এসব দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। তার এই অসহায়ত্ব আর কষ্ট তাকে এইবার দানবের রূপ দিয়ে দেয়। সে চলে আসে কারখানায় আর জিনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, কি করব আমি এখন তোমার জন্য? আমার জীবন তো শেষ। জিন বলে, সত্যি বলতে তোমাকে এই অসহায় অবস্থায় দেখে আমার তোমার থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে চাই বালাচান্দ্রান, কিন্তু তুমি আমার কথাই তো শুনছো না। বালা বলে, তুমি এটার বিনিময়ে অন্য যে কোনো কিছু চাও। তুমি চাইলে আমারই রক্ত নিয়ে যাও, কিন্তু আমি আমার বউকে তোমাকে দিতে পারবো না। জিন বলে, আমি তোমার জন্য খুবই দুঃখ পাচ্ছি। তুমি তোমার বউকে এতই ভালোবাসো যে তার জন্য মরতেও রেডি হয়ে যাচ্ছ, কিন্তু তোমার বউ তো ভালো মানুষ না। সে তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে। তুমি কি সেটা জানো? বালা তখন বলে, আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমার মন পরিবর্তন করার জন্য। আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। তখন জিন বলে, তুমি তোমার বউকেই জিজ্ঞেস করো সে কৈলাস নামের কাউকে চিনে কিনা। এইবার বালার সন্দেহ হয়, তাই সে আলাগিনীর কাছে যেয়ে কৈলাসের কথা জিজ্ঞেস করে। তখন আলাগিনী একটু চমকে যায় আর বলে, তুমি কি করে জানো তার ব্যাপারে? এই কথা শুনে বালার মাথা খারাপ হতে শুরু করে। বালা বলে, আমার প্রশ্নের উত্তর দাও, কে কৈলাস? আলাগিনী বলে, কৈলাস আমাদের প্রতিবেশী ছিল। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। এরপর আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, কিন্তু সে আমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই প্রকাশ করে না। আর সেই কারণে আমি তার থেকে দূরে সরে যাই আর আমি তোমাকে বিয়ে করি। তখন বালা বলে, তোমরা কতটা কাছাকাছি ছিলে? আলাগিনী বলে, এইসব কিছুই ছিল না আমাদের মধ্যে, বিশ্বাস করো। আর আমি এটা তোমাকে আরো আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে এত কিছুর পর একটু ভালো সময় আসে, তাই আমি আর তোমাকে কিছুই বলতে পারিনি। তারপর আলাগিনী ক্ষমাও চায় তার কাছে, কিন্তু বালা তাকে তেমন কিছু না বলে সেখান থেকে রেগে চলে যায়। এখন বালার কাছে জিনের বলা কথাগুলোই সত্য মনে হতে থাকে। আসলে রাগ মানুষকে অন্ধ করে দেয়, আর এটাই ঘটে এখন বালার সাথে। জিনকে সে যখন বলে তার বউ কৈলাসের সাথে কোনো সম্পর্কই রাখেনি, তখন জিন তাকে বলে, তুমি খুব বোকা। তোমার বউ তোমার সাথে কত বড় ধোঁকা করছে সেটা তাহলে নিজের চোখেই দেখে নাও। তখন জিন বালাকে একটা ভিশন দেখায়, আর সেখানে বালা কৈলাসকে আলাগিনীর সাথে দেখতে পায়। আর এই দৃশ্য দেখে বালা একদম রাগে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর সে সিদ্ধান্ত নেয় আলাগিনীকে সে ক্ষমা করবে না এবং শাস্তি দিয়েই ছাড়বে। আর সেই শাস্তি তো সে তাকে জিনের কাছে তুলে দেওয়ার মাধ্যমেই দিবে। এরপর বালা তার বাবাকে এসে সব কথা বলে। তার বাবাও তখন বলে আলাগিনীকে জিনের কাছে দিয়ে দিতে, আর বলে, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে এইরকম 10টা মেয়ে পাবে এমনিতেই। বালা বলে, লোকজনকে কি বলবো পরে? আদিবান বলবে পালিয়ে গিয়েছে। তখন বালা বুঝতে পারে তার মাকেও তার বাবা এইভাবেই জিনকে দিয়ে দিয়েছিল আর বলেছিল পালিয়ে গিয়েছে। তার বাবাও স্বীকার করে নেয় যে সে এই সব করেছিল, কারণ তার মাও তাকে ঠকিয়েছে। আর সে ওই দিন সঠিক সিদ্ধান্তই নিয়েছিল, তাই এইবার যেন বালাও একই সিদ্ধান্ত নেয়। তারপর বালা অনেক ভাবে, আর পরে সেও সিদ্ধান্ত নিয়েই নেয় যে সে আলাগিনীকে জিনকে দিয়ে দিবে। এরপর বালা এসে আলাগিনীকে বলে, আমাদের বিয়ে যেহেতু আমার খারাপ সময় হয়েছে, তাই আমাদের আগামীকাল আবার বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি বলো, আবার বিয়ে করবে আমাকে? আলাগিনী তো সহজেই রাজি হয়ে যায়, কারণ সে যাকে ভালোবাসে তাকে আবার বিয়ে করতে ক্ষতি কি? আর এতে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে তো আরো ভালো। তো এর পরের দিন আলাগিনী সুন্দর করে রেডি হয়। বালা আলাগিনীর গলা থেকে মঙ্গলসূত্র খুলে দেয়। তবে এই মঙ্গলসূত্র খোলাটা উচিত হয়নি, কারণ জিন সেদিন এই মঙ্গলসূত্র দেখেই পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর জিন বালাকে বলে, তোমার বউকে খুব সুন্দর লাগছে, তাড়াতাড়ি নিয়ে এসো বালাচান্দ্রান। এরপর তাদের একসাথের ছবিটা ভেঙে যায়। আলাগিনীর একটু খারাপ লাগে, কিন্তু তারপরও তারা বিয়ের জন্য চলে আসে কারখানায়। একটা অন্ধকার রুমে এনে রাখে আলাগিনীকে। এরপর বালা বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি পণ্ডিতকে নিয়ে। আলাগিনী বলে, তাড়াতাড়ি এসো, আমার কেন যেন খুব ভয় লাগছে। এরপর বালা চলে যায়, আর তখনই সেখানে থাকা সেই বাতিটা নিভে যায়, আর জিন আলাগিনীকে হন্ট করতে শুরু করে। আলাগিনী বলে, কে এখানে? জিন শুধু হাসে। আলাগিনী ভাবে বালা হয়তো এইসব ভয় দেখানোর জন্য করছে, তাই সে তাকে থামতে বলে, কারণ তার সত্যিই খুব ভয় করছে। জিন বলে, খুব সুন্দর বালাচান্দ্রান তোমার বউ। তখন সেখানে বালা আসে। আলাগিনী বলে, এই সব কি? আর কে এটা?
কে এইভাবে কথা বলছে? আমার খুব ভয় করছে, আমি এখানে আর থাকতে পারবো না। সে চলে যেতেই নিবে, তখনই আলাগিনীর চারপাশে আগুন লেগে যায়। আলাগিনী বলতে থাকে, আমাকে প্লিজ বাঁচাও। বালা বলে, তুমি খুব খারাপ কাজ করেছ আলাগিনী, তুমি আমাকে তোমার সত্য বলনি, তোমার সব কিছু লুকিয়ে রেখেছ। আলাগিনী তো এই সব শুনে একদমই শকড হয়ে যায়। আলাগিনী বলে, কি লুকিয়েছিলাম আমি? সবই তো বলেছি। বালা বলে, তুমি ওই কৈলাসের সাথে সম্পর্কে ছিলে, আমি দেখেছি। তখন আলাগিনী বলে, এটা সত্যি না, তুমি নিজেই ভেবে দেখো। তখন বালা ভেবে দেখে ওই দিন জিন বালার মুখের জায়গায় কৈলাসের মুখ দেখিয়েছে আর তাকে এত বড় ধোঁকা দিয়েছে। তখন আলাগিনী বলে, তুমি একটা মিথ্যার উপর ভিত্তি করে 2টা জীবন নষ্ট করে দিতে চেয়েছ। বালা এখানে জানতে পারে আলাগিনী প্রেগনেন্ট। তখন বালা অনেক ক্ষমা চায় আলাগিনীর কাছে আর জিনকেও বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু জিন কি আর তার কথা শুনবে? আলাগিনী কিছু বুঝে ওঠার আগেই জিন তাকে আগুনে করে নিয়ে চলে যায় আর অসহায় হয়ে শুধু কান্নাই করে যায় বালা। এখন আমরা আমাদের গল্পের প্রথমে ওই হিন্দু পুরাণের কিছু কাহিনী কেন দেখানো হয়েছিল সেটা বুঝতে পারি, কারণ আমাদের এই গল্পে আলাগিনীও আহাল্যার মতো এই গ্রামের সবচেয়ে সুন্দর নারী ছিল আর আলাগিনীর স্বামী বালাচান্দ্রাও তাকে ভুল বুঝেছিল, ঠিক যেমনটা মহারিষি ভুল বুঝেছিল আহাল্যাকে। তো এরপর রাগে দুঃখে তার বাবার কাছে আসে বালা আর তার মাকেও এইভাবে জিনের হাতে তুলে দেওয়ার অপরাধে সে তার বাবাকে খুন করে। এরপর আলাগিনীর স্মৃতি দেখে কারখানায় এসে বালা নিজেও গলায় দড়ি দেয় এবং মারা যায়। তারপর কাহিনী বর্তমানে আসে আর অজয় বলে তারা যেখানে পার্টি করছে সেটা হচ্ছে সেই কারখানা। তার বন্ধুরা তো এটা মানেই না আর অনেক হাসাহাসি করতে থাকে। তারা ভাবে অজয় হয়তো চাপাবাজি করছে, কিন্তু ঠিক তখনই সেখানে আলাগিনীর ভূত আসে আর তাদের সবার উপর আক্রমণ করে বসে। এখন এখানে অনেক প্রশ্ন থেকে যায়, যেমন অজয় কি করে আলাগিনী আর বালাচান্দ্রানের কাহিনী জানে? অজয় কেনই বা তার বন্ধুদেরকে এই কারখানাতেই নিয়ে আসলো? আর এই কারখানার নাম আদি লাক্ষ্মী বা কেন রাখা হয়েছে? আর ওই জিনেরই বা আসল টার্গেট কি? এমনই অনেক প্রশ্ন রেখে এই গল্পটা এখানেই শেষ হয়, কারণ এটা হচ্ছে তান্তিরাম চ্যাপ্টার 1, অর্থাৎ এটার চ্যাপ্টার 2ও আসবে আর হয়তো চ্যাপ্টার 2 এর মাধ্যমেই আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবো। শুরুতেই আমাদের হিন্দু পুরাণের কিছু কাহিনী দেখানো হয়। সেখানে দেখানো হয় সমুদ্র মন্থনের সময় সেখান থেকে অমৃত বের করার জন্য অসুর এবং দেবতারা মিলে কাজ করেছিল। তবে অসুররা একটা শর্ত দিয়েছিল, তারা বলেছিল যে এই অমৃতের ভাগ তাদেরকেও দিতে হবে, কিন্তু এই অমৃত যেন ভুল কারো হাতে গিয়ে না পড়ে সেজন্য ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে, যে সেই সময় পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নারী ছিল, যাকে দেখলে অসুর তো অসুর, দেবতারাও মুগ্ধ হয়ে যেত। আর এই মোহিনীকে যখন ব্রহ্মাজি দেখে তখন সে ভাবে, তাই তো, আমি নিজেও তো কখনো এত সুন্দর নারী সৃষ্টি করিনি। তাই সে নিজে মনে মনে ঠিক করে যে এখন সে মোহিনীর থেকেও আরো সুন্দর নারীর সৃষ্টি করবে। তো এরপর সে মোহিনীর থেকেও আরো সুন্দর নারীকে সৃষ্টি করে ফেলে, যার নাম আহাল্যা। তো ব্রহ্মাজি আহাল্যার সব দায়িত্ব গৌতম মহারিষির উপর দিয়ে দেয়। আহাল্যা তার কাছে থেকেই বড় হতে থাকে, গৌতম মহারিষির আশ্রম থেকে সব শিক্ষা গ্রহণ করতে থাকে। এরপর যখন আহাল্যার বিয়ের সময় হয়, গৌতম মহারিষি ব্রহ্মাজির কাছে এসে বলে তার জন্য যোগ্য পাত্র খুঁজে বিয়ে দিতে। ব্রহ্মাজি তখন দেখে গৌতম মহারিষির থেকে এত যোগ্য পাত্র আহাল্যার জন্য আর কেউ নেই। তখন গৌতম মহারিষির সাথে সে আহাল্যার বিয়ে দিয়ে দেয়। এরপর তারা দুজনই সুন্দর করে তাদের জীবন কাটাতে থাকে, কিন্তু আহাল্যার সৌন্দর্যে স্বয়ং ইন্দ্রদেব মোহিত হয়ে যায়। আর এরপর সে আহাল্যাকে পাওয়ার জন্য একটা বুদ্ধি করে। যখন গৌতম মহারিষি কাজের জন্য বাইরে যায় তখন ইন্দ্রদেব গৌতম মহারিষির রূপ ধারণ করে আহাল্যার কাছে আসে আর তার সাথে ফিজিক্যাল হয়ে যায়, কিন্তু সে যখন ফিরে যাচ্ছিল তখনই গৌতম মহারিষি তাকে দেখে ফেলে। এরপর সে অভিশাপ দেয় আর আহাল্যাকে পাথরে পরিণত করে। যদিও এখানে আহাল্যার কোনো দোষই ছিল না, কিন্তু গৌতম মহারিষি তাকে ভুল বোঝে। আর এই কাহিনীটা প্রথমে বলার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো, কারণ এর সাথে আমাদের আজকের কাহিনীরও মিল রয়েছে। এখানে এই কাহিনীটা কিন্তু পুরোপুরি বলা হয়নি, শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশন হিসেবে রাখা হয়েছে, যেটা আমাদের এই গল্পের সাথে কানেক্ট।